শুরু হলো সব খবর উইথ জেডএসআরএম, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়ালো। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 418 জন। এক শিশুসহ মারা গেছেন আরও 5 জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা এখন 145 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এইসব তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া 5 জনের মধ্যে পুরুষ 3 জন, নারী 2 জন। মৃত্যুহারের মধ্যে ঢাকার 4 জনই ঢাকার, একজন দোহারের। করোনা ভাইরাসের সপ্তম সপ্তাহের শেষে নতুন 9 জন সহ সুস্থ হয়েছেন 122 জন রোগী। করোনা পরীক্ষার কিটের কোনো সংকট নেই বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে আমাদের পিসিআর এর যে পরীক্ষার কিট সেটা সংগৃহীত আছে এবং আমাদের জমা আছে। কাজে আমাদের পরীক্ষার কিট নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা ভিটামিন সি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার, যা আমাদের শরীরের রক্ত তৈরি করতে সাহায্য করে, রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে, এই ধরনের খাবারগুলো আপনারা বেশি খাবেন। ঢাকা সহ শিল্প এলাকায় সীমিত আকারে খুলেছে কিছু পোশাক কারখানা। প্রথম দফায় উৎপাদন ক্ষমতা 30% চালু হবে। পর্যায়ক্রমে সাভার, গাজীপুর সহ অন্যান্য এলাকার কারখানা খুলবে। বিজিএমই এর অনুমতি না নিয়েও একাধিক কারখানা খুলে দেয় মালিকপক্ষ। পরে সেখানকার শ্রমিকদের বাইরে বের করে দেয় পুলিশ। বিভ্রান্তি রয়েছে বকেয়া বেতন নিয়েও। এদিকে কারখানা খুলতে স্বাস্থ্যবিধি গাইডলাইন বেঁধে দিয়েছে বিজিএমই। সরকারের ঘোষণা মতে খোলা রাখতে বলছিল, সে খোলা রাখছে। এখন আমরা সকালে ঢুকছি, ঢুকা থানার ওসি সাহেব আয়সা যারা ঢুকছিল ভিতরে তাদেরকে আয়সা বাই করে দিচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমরা কত দূর থেকে স্যার আসছি, ঠিক আছে, আমাদেরকে এত কষ্ট করে আনাটার কোনো মানে ছিল না স্যার। আমরা স্প্রে করাচ্ছি ওদেরকে, আমরা ওই ঘন ঘন হাত ধোয়াচ্ছি ওদেরকে, যেটা দূরত্ব বজায় রেখে করতেছি। আর সবাইকে হ্যান্ড গ্লাভস দিচ্ছি, মাস্ক পরাচ্ছি, যাই করার করছি। আর আমরা স্টাফদের জন্য আমরা পিপি রেডি করছি। আজ থেকে সীমিত পরিসরে খুলেছে 18টি মন্ত্রণালয়। করোনা পরিস্থিতি মোকাবেলায় জরুরি সেবা দিতেই এসব দপ্তর খোলা থাকবে, এমনটা জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি সরকার বিভিন্ন জরুরি বিভাগ এবং মন্ত্রণালয়, যেগুলো জরুরি সেবার সাথে যুক্ত এবং জরুরি কাজকর্মের সাথে যুক্ত, সেগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই জন্য আজকে আমরা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা আরও অনেকেই এসছেন। করোনা প্রাদুর্ভাবের কারণে আপিল বিভাগের চেম্বার কোর্ট ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম আগামী 5 মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে ফুল কোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অধ্যাদেশ জারির মাধ্যমে ভার্চুয়াল কোর্ট চালু করতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে 24 ঘন্টায় আরও 6,000-এর বেশি প্রাণহানি রেকর্ড করা হলো। এর মাঝে যুক্তরাষ্ট্রে 2,000-এর অধিক মানুষ মারা গেছেন করোনা ভাইরাসে। একদিনেই সারা বিশ্বে নতুন করে 1 লাখের মতো মানুষের শরীরে মিলেছে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি। যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছেন 35,000-এর বেশি কোভিড-19 পজিটিভ রোগী। অন্যদিকে ব্রিটেনে কয়েকদিন প্রাণহানি কিছুটা কমলেও শনিবার সেটি 800 ছাড়িয়ে যায়। অবশ্য ইউরোপের দেশগুলো অনেকটাই কমে এসেছে মৃত্যু। সব মিলিয়ে 24 ঘন্টায় 1,500-এর মতো প্রাণহানি দেখেছে মহাদেশটি। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 4 প্রবাসী বাংলাদেশির। তারা সবাই নিউ ইয়র্কের বাসিন্দা। তারা হলেন বাবলি নওয়াজ, মিজানুর রহমান, মহিউদ্দিন মিয়া ও ফরিদ আহমেদ সাইদুল। এ নিয়ে নিউ ইয়র্কে মোট 183 বাংলাদেশির মৃত্যু হলো প্রাণঘাতী এই মহামারীতে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে পর্যন্ত মারা গেছেন 199 বাংলাদেশি। কুড়িগ্রাম ও ফেনীতে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে 2 শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। ভোরে নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নে 6 মাসের এক শিশুর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, জন্মের পর থেকে অসুস্থ ছিল শিশুটি। এছাড়া ভুরুঙ্গামারীর বলদিয়ায় জ্বর এবং খিচুনিতে 6 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে ফেনীর দাগনভূঞা পৌর শহরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে আরও 5টি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে ব্রিটিশ সরকার।
দেশটির ঢাকাস্থ হাই কমিশনার রবার্ট ডিকসন এক ভিডিও বার্তায় এটি জানিয়েছেন। বলেছেন, আগামী 29 এপ্রিল, 1, 3, 5 ও 7 মে পর্যায়ক্রমে ফ্লাইট যাবে। I'm pleased to say we have now organised 5 further flights. বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জন্য আরও 5টি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, যেগুলো আগামী 29 এপ্রিল এবং 1, 3, 5, 7 মে ছেড়ে যাবে। আপনারা নির্ধারিত পোর্টগুলোতে নিবন্ধন করুন। ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা রয়েছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। Please do not make a second. এদিকে করোনার মধ্যে আটকে পড়া 101 জন ব্রিটিশ নাগরিক সকালে সিলেট ছেড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে করে তারা ঢাকায় আসেন। এরপর এখান থেকেই ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন তারা। করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট পরীক্ষার জন্য জমা নেয়নি ওষুধ প্রশাসন অধিদপ্তর। এমনটা জানিয়ে সংস্থার ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, জনগণের স্বার্থের চেয়ে ব্যবসায়িক স্বার্থ বেশি প্রাধান্য পাচ্ছে, যা অনৈতিক। বিকেলে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঔষধ প্রশাসন এই কিট পরীক্ষার জন্য নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে দিতে চায়, যেখানে জনগণকে বাড়তি টাকা গুনতে হবে। ডাক্তার জাফরুল্লাহ অভিযোগ করেন, তাদের লক্ষ্য যাতে 200 টাকার কমে করোনা পরীক্ষা করা যায়, কিন্তু ঔষধ প্রশাসন সেটা চায় না। তারা চায় যত বেশি দাম বাড়ানো যায়। জনগণের স্বার্থের বিপক্ষে তারা যে কাজগুলি করছে এটা অত্যন্ত অনৈতিক। আমার মত অনৈতিক। এইভাবে দেশের ক্ষতি করছে। তারা পাবলিক ইন্টারেস্টের চেয়ে প্রাইভেট ইন্টারেস্টকে বেশি করে দেখছে। সিলেটের জকিগঞ্জে ট্রাক ভর্তি ভিজিএফের চাল গোডাউনে নেয়ার পথে লুট করে নিয়ে গেছে স্থানীয়রা। সকালে উপজেলার কালীগঞ্জ বাজারে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, জকিগঞ্জের 3 ইউনিয়নের ডিলাররা ভিজিএফের 17 মেট্রিক টন চাল মেঘনা রাইস মিল থেকে কালীগঞ্জ বাজারে তাদের গোডাউনে নিয়ে যাচ্ছিল। বাজারে প্রবেশের পর স্থানীয়রা ট্রাক ভর্তি 570 বস্তা চাল লুট করে নিয়ে যায়। পরে পুলিশ এসে কিছু চাল উদ্ধার করে। করোনা নিয়ে সরকার কি তথ্য গোপন করেছে তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের স্পষ্ট করে বলা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিং ওবায়দুল কাদের বলেন, সংকট মোকাবেলায় সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এটাই বিএনপির সহ্য হচ্ছে না। ফখরুল সাহেব সরকারের সমালোচনা করতে গিয়ে তথ্য প্রমাণ ছাড়া চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করে চলেছে। এখন বলছেন সরকার নাকি তথ্য গোপন করছে। এ দুর্যোগ মোকাবিলা ইতিবাচক ভূমিকা নিয়ে আসুন, গুজব, নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন। বকেয়া বেতনের দাবিতে 1 ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন করেছে খুলনার সরকারি হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা। বক্তাদের অভিযোগ, প্রাণঘাতী করোনায় যখন চিকিৎসক নার্সরা স্বাস্থ্যসেবা দিতে ভয় পাচ্ছেন, তখন আউটসোর্সিংয়ের কর্মীরা রোগীদের পাশে দাঁড়িয়েছেন, অথচ গত 1 বছর ধরে তারা বেতন পাননি। এদিকে পাওনা বেতনের দাবিতে বিক্ষোভ হয়েছে হিলিতেও। সকালে নিজ প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেন আর্নু জুট মিলের শ্রমিক কর্মচারীরা। তাদের অভিযোগ, করোনার কারণে গত 1.5 মাস কারখানার উৎপাদন বন্ধ, পরিবার স্বজন নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। আগামী সপ্তাহের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে ঘরে ফেরেন বিক্ষোভকারীরা। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আংশিক চালু হয়েছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত 8টি পাটকল। ভোর 6টা থেকে কারখানাগুলোতে শুরু হয় উৎপাদন। কারখানা কর্তৃপক্ষ জানায়, করোনা ভাইরাসের কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে উৎপাদন কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। খাদ্য বিভাগ ও বিএডিসির বস্তা সরবরাহের জন্য আংশিকভাবে মিলগুলো চালু করেছে কর্তৃপক্ষ। ত্রাণ নিয়ে অনিয়ম নিয়ন্ত্রণে আছে, তবে কোনো ব্যর্থতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে হুঁশিয়ারি দেন তিনি। মন্ত্রী বলেন, সারা দেশে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ৬২,০০০ জনপ্রতিনিধি আছেন, তার মধ্যে গুটি কয়েক ত্রাণ নিয়ে অনিয়ম করেছে। মেম্বার চেয়ারম্যানের দায়িত্বটাও গুরুত্বপূর্ণ ইন কনটেক্সট অফ দ্য লোকাল। সেখানে যদি তিনি কোনো সাংবাদিক অথবা কোনো সরকারি কর্মকর্তা তার উপরে যদি অন্যায়ভাবে যদি এরকম কিছু করেন, তাকে তো আমরা যেমন প্রোটেকশন দেবো তার ভালো কাজের জন্য, তেমনি খারাপ কাজের জন্য তাকে শাস্তি দেওয়ার ব্যাপারে আমাদের কোথায় কোনো কি করতে হবে। উত্তরে শুরু হচ্ছে বোরো ধান কাটা মারাই। এজন্য এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছে শ্রমিক।
এতে সহযোগিতা করছে প্রশাসন। গন্তব্যে পৌঁছার পর প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। শ্রমিকদের আসা যাওয়ায় সহযোগিতা করছে প্রশাসন। হোটেল রেস্তোরাঁ বন্ধ, তাই পথেই খাবার দেয়া হচ্ছে। থাকার জন্য খুলে দেয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। চাষিরা বলছেন, এবার বোরোতে ফলন হয়েছে ভালো। করোনা পরবর্তী খাদ্যাভাব মোকাবেলায় এই ধান সময়মতো ঘরে তোলাই এখন বড় চ্যালেঞ্জ। পুরো ব্যবস্থাপনায় খুশি শ্রমিক, কৃষক। শ্রমিক আসতে শুরু করছে, কিন্তু এখন তো সঠিক পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবল হচ্ছে না। এই আকাশের দুর্যোগে যদি ঠিকমতো ধান না ঘরে দিতে পারে, ধান সম্পূর্ণ মাঠেই থেকে যাবে। এইটা আমাদের সবচেয়ে বড় কষ্ট। এটা জেলা প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক তারা যেন ঠিকমতো থাকতে পারে, ঠিকমতো খেতে পারে, এবং যেই বাড়িতে যাবে তাদের সাথে আমাদের একটা কোঅর্ডিনেশন হচ্ছে যে কোনো শ্রমিক ভাই অসুস্থ হলে তাকে আমরা তাকে আইসোলেট করা বা তার চিকিৎসার জন্য ব্যবস্থা করা। 60 থেকে 70,000 শ্রমিক আসবে, তারা যেন সুস্থ থাকে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে একটা চ্যালেঞ্জ যে আমাদের প্রত্যেকটি ধান আমাদের কেটে নিয়ে আসতে হবে। শ্রমিক সংকটে ধান ঘরে তুলতে পারছে না শেরপুরের কৃষক। পাকা ধান নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে ঝড়ের পূর্বাভাসে। দ্রুত সময়ে বোরো ফসল কাটতে সহায়তা চাইছে চাষি। এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি অন্য জেলা থেকে শ্রমিক আনার কথা বলছেন কৃষি কর্মকর্তারা। এদিকে শ্রমিক উদ্বৃত্ত জেলাগুলো থেকে ধান কাটার লোক যাচ্ছে হাওড় অঞ্চলে। চাহিদা জানালে রংপুর বিভাগ থেকে যে কোনো জেলায় শ্রমিক পাঠানোর কথা জানিয়েছে প্রশাসন। বোরো ধান পেকেছে শেরপুরের 5টি উপজেলার প্রায় 90,000 হেক্টর জমিতে। এবছর আমরা স্থানীয় শ্রমিকের পাশাপাশি আরো 32টি কম্বাইন হারভেস্টার এবং 79টি রাইস রিপার আমরা মাঠে কাজে লাগাবো। ফলে আমাদের ধান ঘরে তুলতে কোনো সমস্যাই হবে না, এবং স্থানীয় শ্রমিক দিয়েই আমরা আশা করছি আমরা আমাদের সমস্ত ধান ঘরে তুলতে পারব। নওগাঁয় স্বেচ্ছাশ্রমে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছে যুবলীগের নেতাকর্মীরা। সদর উপজেলায় হাঁসাই গাড়ি বিলে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। করোনার মধ্যে দেশ জুড়ে শ্রমিক সংকট, তাই ধান কাটতে জেলার প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করেছে যুবলীগ। গাজীপুরের কালিয়াকৈরে ধান কাটলেন কৃষক দলের কর্মীরা। শ্রীপুরে এক কৃষকের ধান কেটে দেন তারা। ধান কাটায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও বোয়ালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ ভিপি ইব্রাহিম। জানান, কালিয়াকৈরের যেখানেই শ্রমিকের অভাব তৈরি হবে সেখানেই ধান কেটে দেবে কর্মীরা। ভারতের প্রতিবেশী প্রথমে নীতির অংশ হিসেবে এবং কোভিড-19-এর বিস্তার রোধে বাংলাদেশে 1 লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং 50,000 জীবাণুমুক্ত সার্জিক্যাল ল্যাটেক্স গ্লাভস সহ জরুরি চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছে। গণমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় এটি নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। আমরা আজ বাংলাদেশ সরকারকে 1 লক্ষ হাইড্রক্সিল ক্লোরোকুইন ওষুধ আর 50,000 গ্লাভস, যেটা সার্জিক্যাল গ্লাভস, যেগুলো হেলথ প্রফেশনালসরা ইউজ করতে পারেন, সেটা আজকে গিফট করেছি। এর আগে আমরা হেড কাভার্স আর মাস্ক, যেগুলো অলসো যেগুলো মেডিকেল প্রফেশনালসদের জন্য, সেটা গিফট করেছিলাম। করোনা ঝুঁকি নিয়েই জ্বর সর্দি কাশিতে আক্রান্তদের সেবা দিচ্ছেন ঠাকুরগাঁওয়ের কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা। তাদের অভিযোগ, সংক্রমণের সংখ্যা থাকলেও দেয়া হয়নি সুরক্ষা সরঞ্জাম। তবে সিভিল সার্জনের দাবি, প্রতিটি ক্লিনিকেই সরবরাহ করা হয়েছে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম। তবে স্বাস্থ্যকর্মীদের অভিযোগ সত্য নয় বলে দাবি সিভিল সার্জনের। ঠাকুরগাঁওয়ের 5 উপজেলায় 145টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। শহরেও যাইতে পারি না, এমন এই কাউন্সিলের ক্লিনিকে আসি। জ্বর সর্দি হলেই এখানে ক্লিনিক চলে আসে। ভাইয়া পিপি, মাস্ক, গ্লাভস বা কোনো সরঞ্জামাদি আমরা এখনো পাইনি। বর্তমান পরিস্থিতিতে আমরা অনেক ঝুঁকির মধ্যেই আছি। আমাদের পরিবার অনেক চিন্তায় থাকে আমাদের নিয়ে। প্রত্যেকের কাছেই আমরা মাস্ক, গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার, এই যে পার্সোনাল প্রোটেকশন যে জিনিসগুলো, এগুলো কিন্তু তাদেরকে দেয়া আছে, এবং তারা এই তাদের নিজস্ব সুরক্ষা মেনটেন করেই কিন্তু তারা রুগী দেখছে। করোনা মোকাবেলায় চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সেখান থেকে ফেরা বাংলাদেশি ইন্টার্ন চিকিৎসকরা। সরকার অনুমোদন দিলে একেবারে মাঠ পর্যায়ে কোভিড-19 রোগীদের সেবা দিতে প্রস্তুত তারা।
চীন থেকে আসা এসব ইন্টার্ন চিকিৎসকদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় স্বাস্থ্য অধিদপ্তরও। সমন্বিত প্রচেষ্টা আর সচেতনতায় বৈশ্বিক এই মহামারী কাটিয়ে ওঠা সম্ভব বলেও বিশ্বাস চিকিৎসকদের। স্বাস্থ্যকর্মীদের যে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সরবরাহ করা হচ্ছে সেগুলোর মান যেন একদম সুচারুরূপে পর্যালোচনা করা হয়। আশেপাশে হচ্ছে গিয়ে একটা মেডিকেল বুথ থাকতো, সেখানে গিয়ে হচ্ছে গিয়ে আমার যদি সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট এ ধরনের কোনো সিমটম থাকে তাহলে কিন্তু সেখানে গিয়ে একটা চেক আপ করার ব্যবস্থা থাকতো। কোন এরিয়াতে হয়েছে, কোন লোকালিটিতে হয়েছে, মানে কোন স্থানে হয়েছে আমরা এটা জানতে পারতাম। যে এটা জানার কারণে আমরা ওখান থেকে যাওয়া ওই এরিয়া থেকে চলাফেরা বিরত রাখতাম। একটু যদি সচেতন হই তাহলে আশা করি যে বাংলাদেশে করোনা ভাইরাস বেশি বিস্তার লাভ করবে না। চায়নাতে এখন নিয়ন্ত্রণে চলে আসছে এবং সে অভিজ্ঞতা যদি কাজে লাগিয়ে আমাদের সাথে একসাথে মিলে কাজ করতে চাই, অবশ্যই এটা আমাদের জন্য অনেক একটা ভালো খবর। মক্কা মদিনা ছাড়া দেশের সব শহরে কারফিউ শিথিল করল সৌদি আরব। রোববার এই নির্দেশনা দেন বাদশাহ সালমান। রাজপরিবারের ডিক্রিতে বলা হয় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্বাভাবিক থাকবে যান চলাচল। কারখানাগুলোও এ সময়ের মধ্যে চালু রাখবে কার্যক্রম। 13 মে পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশনা। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছে পশ্চিমা বিশ্বের ট্যাবলয়েডগুলো। অবশ্য বরাবরের মতোই নিশ্চুপ উত্তর কোরিয়া। করোনা ভাইরাস সংকটকালে 2 সপ্তাহ ধরেই রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং বিবৃতিগুলোতে অনুপস্থিত কিম জং উন। এটাকে যুক্তি হিসেবে ধরে পশ্চিমা ট্যাবলয়েডগুলো বেশ ফলাও করে দাবি করছে মারা গেছেন কিম। এরই মাঝে পিয়ংইয়ংয়ে চীন একটি চিকিৎসক দল পাঠিয়েছে বলে দাবি করা হয়েছে। লকডাউনের মধ্যেই গণতন্ত্র রক্ষায় অভিনব বিক্ষোভে অংশ নিল হাজারো ইসরায়েলি। শারীরিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ছিল প্রতিবাদ। 3টি দুর্নীতি মামলায় বিচারাধীন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন তারা। দেশটিতে প্রায় 1 বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থা অবসানে প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজের সাথে জোট গঠনের চেষ্টা করছেন নেতানিয়াহু। ক্ষমতা ভাগাভাগি নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে দুপক্ষের দর কষাকষি। মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর পুনরায় প্যাকেটজাত করে বিক্রি করায় রাজধানীর বাদামতলীর 2টি প্রতিষ্ঠানকে 12 লাখ টাকা জরিমানা ও 2 টন খেজুর জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শুরু হওয়া এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। জানান, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে নানা ধরনের প্রতারণার আশ্রয় নেন। গত কয়েক বছরই আমরা অভিযান পরিচালনা করছি। গত বছরের তুলনায় ডেভেলপমেন্ট অনেকটা হয়েছে, তারপরেও কিন্তু কিছু রয়ে গেছে। যেমন এই যে মেদজোলা খেজুর পেলাম, এখানে আজ থেকে প্রায় 10 মাস 11 মাস খেজুর এক্সপায়ার হয়ে গেছে, সেগুলো আবার রিপ্যাকিং করতেছে, একদম খারাপ কোয়ালিটির প্রোডাক্ট পেয়েছি। তো এইটা এবার কোনোভাবে কাঙ্ক্ষিত ছিল না, তারপরে আমরা এবার পেয়েছি আর কি। এটা খুব দুঃখজনক। রাজধানীর নিকেতনে এক দম্পতির বাসা থেকে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। 15 বছর বয়সী কিশোরী আরজিনা সুলতানা লিলি কয়েক বছর আগে পেটের দায়ে গৃহকর্মীর কাজ নিয়েছিল ইটপাথরের এই নগরে। তবু মেলেনি সুদিনের দেখা। কিশোরীর অভিযোগ, ঠুনকো কারণে দীর্ঘদিন ধরেই তার উপর নির্যাতন করে আসছিলেন পারভেজ দম্পতি। স্বামী স্ত্রী দুজনেই চালাতেন নির্যাতন। শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় পাশের ফ্ল্যাটে পালিয়ে যায় সে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে থানায় খবর দেয়। ভুক্তভোগী কিশোরী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত গৃহকর্তাকে আটক করে হেফাজতে নিয়েছে গুলশান থানা পুলিশ। মুখ নিয়ে পানি এনে আমার গায়ের উপর পানি ঢেলে দেয়। আমি নাকি বলতে থাকি, আমি বলি কাজ শেষ করতে, জিজ্ঞেস করি আপু কী করবো, আজকে কী কাজ করবেন, এরকম বলি। আপু বলে কেন জিজ্ঞেস করছো, এরকম বলে আমাকে লাঠি নিয়ে, অত বড় লাঠি নিয়ে মারে। তারপর সততা পেলে দেখে যে মেয়েটাকে শারীরিকভাবে অনেক নির্যাতন করা হয়েছে, তার মাথা ফেটে গেছে, কিছু রক্ত পড়তেছে। দীর্ঘদিন ধরে এই নির্যাতন চলতেছিল। স্বামী স্ত্রী দুজনেই অপরাধী। আমরা স্বামীকে নিয়ে এসেছি, স্ত্রীটা শুনছি ছোট বাচ্চা আছে, যার কারণে তাকে এখনো আনিনি, কিন্তু পরবর্তীতে আনবো। করোনা ভাইরাস সামলে উঠেছে চীন। আদা রসুনের মতো ভোগ্যপণ্যের পাশাপাশি শিল্পের কাঁচামাল আমদানির গতি আরও বাড়বে কিছুদিনের মধ্যেই। তবে চীন যখন করোনামুক্ত, তখন বাংলাদেশে ছড়িয়ে পড়েছে করোনার থাবা। প্রতিদিনই খারাপ হচ্ছে ইতালি, স্পেন সহ ইউরোপের করোনার পরিস্থিতি। যুক্তরাষ্ট্রে একের পর এক শহর লকডাউন হয়। রফতানির প্রধান 2 গন্তব্য নিয়ে শঙ্কায় দেশীয় উদ্যোক্তারা। অধিক সংখ্যক মানুষকে যারা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে কত দ্রুত এর ঝুঁকির আওতার বাইরে রাখা যায়, সেটি কতটুকু শূন্য টলারেন্সে সরকার করতে পারেন, সেটি হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। চীন হয়তো স্বাভাবিক হয়ে আসছে, সেখান থেকে হয়তো র মেটেরিয়ালস আমাদের এখন আসা শুরু করবে, কিন্তু আলটিমেটলি যখন ইউরোপ বন্ধ হয়ে যাবে তখন তো কোনো অর্ডারই থাকবে না। তাইলে আর চীন থেকে আমার র মেটেরিয়ালস আনারও কিছু থাকবে না।
দীর্ঘ 15 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানের নারী ক্রিকেটার সানা মির। পাকিস্তানের হয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে সানা মির খেলেছেন 226 ম্যাচ, অধিনায়কত্ব করেছেন 2009 থেকে 2017 পর্যন্ত 137 ম্যাচে। 2005 সালে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় এই অলরাউন্ডারের। ক্যারিয়ারে 120 ওয়ানডে ও 106 টি20 খেলেছেন। 2018 সালে আইসিসির ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ওঠেন সানা। উইজডেনের দশক সেরা নারী অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করেন তিনি। আগামী জুনে মেয়াদ শেষের কথা থাকলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আইসিসির চেয়ারম্যান পদে আরও কিছুদিন থেকে যেতে পারেন শশাঙ্ক মনোহর। জুনে মনোহরের মেয়াদ শেষ হলে পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়েছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভস। করোনার প্রভাবে আপাতত আইসিসি চেয়ারম্যান পদে রদবদল হচ্ছে না। দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, এরা নিশ্চিত নিয়ম অনুযায়ী শশাঙ্ক মনোহরকে সরে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে বিশ্বজুড়ে যা পরিস্থিতি তাতে জুন মাসে বোর্ড মিটিং করা নিয়ে সংশয় আছে। যতদিন সভা না হবে ততদিন শশাঙ্ক মনোহরই চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন। করোনা ভাইরাস মহামারীতে ফুটবলারদের মতামতের উপর ভিত্তি করে বেতন কাটার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইংলিশ ক্লাব চেলসি। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। তবে করোনা মহামারীর মধ্যে আর্থিক সংকট মোকাবেলায় শীর্ষ ফুটবলারদের সাথে কথোপকথন অব্যাহত রাখবে ক্লাব কর্তৃপক্ষ। তবে শুরুতে চেলসি জানিয়েছিল তারা সংকটকালে সরকারের সুবিধা নেবে না, বরং কর্মীদের বেতনের শতভাগ প্রদান করবে। এর আগে আর্সেনাল, সাউদাম্পটন এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেড খেলোয়াড়দের পারিশ্রমিক কমানোর ঘোষণা দেয়। আগামী সপ্তাহে ব্যক্তিগত অনুশীলনের জন্য খুলে দেওয়া হবে আর্সেনালের লন্ডন কলোনি ট্রেনিং গ্রাউন্ড। তবে অনুশীলনে সামাজিক দূরত্ব নিশ্চিতে থাকবে কঠোর নজরদারি। করোনা ভাইরাস মহামারীতে দীর্ঘদিন বন্ধ সারা বিশ্বের ক্রীড়াঙ্গন। মার্চে অনির্দিষ্টকালের জন্য ক্লাবগুলোকে অনুশীলন থেকে বিরত থাকার নির্দেশ দেয় সকার ইংল্যান্ড। তবে মের শুরু থেকেই আর্সেনালের প্র্যাকটিস গ্রাউন্ড ব্যবহার করতে পারবেন ফুটবলাররা, তবে তা অবশ্যই সামাজিক দূরত্ব নিশ্চিত করে। এই ছিল আজকের সব খবর। ওই জেরেসারেন যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.যমুনা.tv, ফেসবুক/যমুনা টেলিভিশন, ইউটিউব/যমুনা টিভি বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।